এই শ্রেয়া, কিছু একটা ভাঙলো বলে মনে হচ্ছে না? হ্যাঁ মা, কিছু একটা ভেঙে গেল। শব্দটা মনে হচ্ছে এই বাইরের বারান্দা থেকেই এসেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি কি ভাঙলো। আরে, এ তো টিউবলাইটটা ভেঙে গেছে দেখছি মা। হ্যাঁ, সেটাই তো দেখছি। এই জন্যই বারান্দাটা অন্ধকার। কিন্তু ভাঙলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না। কি গো? কি একটা উমা, এই তো একটা কাগজ জড়ানো পাথর দেখছি। কাগজ জড়ানো পাথর? খোলো তো দেখি কাগজটা, ব্যাপারটা কি? এবার আমার পালা। মানে কার পালা? কিসের পালা? সেটাই তো। মা, কি? মনে হচ্ছে বাইরে থেকে এই কাগজ জড়ানো পাথরটা ছুঁড়েই কেউ টিউবলাইটটা ভেঙে ফেলেছে। কিন্তু কেউ এরকম করবেই বা কেন? কারণ তার মূল উদ্দেশ্য হচ্ছে এই চিঠিটা আমাদেরকে দেওয়া। আর এই চিঠিটা কিন্তু কোনো সাধারণ চিঠি নয়, এটা কিন্তু একটা হুমকির চিঠি। সর্বনাশ, এ তো দেখছি ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপার বলেই কাল সকালেই আমাদেরকে লোকাল থানায় যেতে হবে। নমস্কার, ক্রাইম ডায়েরিতে সকলকে স্বাগত। সাল 2025, মালদা জেলার সদর শহর ইংলিশ বাজার, সেখানকার ফিরোজপুরের বাসিন্দা ও স্থানীয় কোয়েট স্কুলের শিক্ষিকা শ্রেয়া মজুমদার, তার বাড়িতে একদিন রাতের অন্ধকারে কেউ বা কারা এসে ছুঁড়ে দিয়ে যায় একটা হুমকির চিঠি। প্রশ্ন হচ্ছে, শ্রেয়ার বাড়িতে হুমকি চিঠিটা ছুঁড়ে দেওয়া হয়েছিল কেন? তাহলে কি শ্রেয়া কখনো কারোর সঙ্গে কোনো অন্যায় করেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো আর্থিক লেনদেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ব্যক্তিগত আক্রোশের গল্প? কি খুব জানতে ইচ্ছে করছো তো? তাহলে জানতে হলে আমার সঙ্গে চোখ রাখুন ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্বে। এবার আমার পালা। হ্যাঁ, আপনারা থানায় এসে খুব ভালোই করেছেন, কারণ এরকম হুমকির চিঠিকে কোনোভাবে হালকাভাবে নেওয়া উচিত নয়। হ্যাঁ, তাও যদি বুঝতাম যে ওই চিঠিটা আপনাদের বাড়ির বারান্দায় এমনি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তাহলে ভাবতাম এটা প্র্যাঙ্ক, অর্থাৎ নিছক মজা করার জন্য এটা করা হয়েছে। আর যখন পাথর জড়িয়ে চিঠিটাকে আপনাদের বারান্দায় ফেলা হয়েছে, তখনই বুঝতে হবে এটা একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য করা হয়েছে। হ্যাঁ অফিসার, কালকের ওই ঘটনার পর থেকে সত্যি আমরা দুজনে খুব আতঙ্কের মধ্যে আছি। আচ্ছা, আপনারা বাড়িতে তার মানে দুজনে থাকেন? হ্যাঁ স্যার, মানে বাবা 2020 সালে মারা যাওয়ার পর বাড়িতে আমি আর মাই থাকি। আর আমাদের জিমি নামে একটা কুকুর আছে। হ্যাঁ, বিদেশি কুকুর, জার্মান শেফার্ড। তার মানে কাল রাতে ওই কুকুরের চেঁচামেচির আওয়াজে আপনারা বাড়ির বারান্দায় বেরিয়ে আসেন, তাই তো? না ম্যাডাম, জিমি তো পিছনের বারান্দাতেই ছিল। আমরা দুজন তখন ড্রয়িং রুমে বসে টিভিতে সান বাংলার ক্রাইম ডায়েরি দেখছিলাম 9টার সময়। তারপর হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে আমরা বাইরে বেরিয়ে আসি। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হয়? সন্দেহ? হ্যাঁ, মানে এমন কেউ যে বা যারা এই কাজটা করতে পারে? না ম্যাডাম, এই মুহূর্তে সেরকম কারোর কথা আমার মনে হচ্ছে না। ভেবে বলুন, ঠান্ডা মাথায় ভেবে বলুন, তাড়াহুড়ো করে কিছু বলবেন না। হ্যাঁ স্যার, আমি ভালো করে ভেবেই বলছি, আমার কাউকে সন্দেহ হচ্ছে না। আমারও নয়। আচ্ছা, আপনাদের কোনো শত্রু আছে? না। আমরা নির্বিবাদী মানুষ, মা মেয়ে কুকুরটাকে নিয়ে থাকি। কখনো কারোর সাথে কোনো রকম ঝুট ঝামেলায় আমরা যাই না। কিভাবে আমাদের শত্রু থাকবে বলুন? ঠিক আছে, আমরা আপাতত একটা জিডি নিয়ে নিচ্ছি। আর থানার ফোন নম্বর তো আপনাদের কাছে আছেই, সেরকম কিছু ঘটলে সঙ্গে সঙ্গে থানায় ফোন করে দেবেন। আর আগামী কয়েকটা দিন একটু সাবধানে থাকবেন আর চোখ কান খোলা রেখে চলবেন। আর আমার মনে হয় যে
এর মধ্যে তেমন কিছু সমস্যা আপনাদের হবে না। ঠিক আছে স্যার। কাকু, বলো, বলছি মেশিন খালি আছে? চোখে কি এই বয়সে ছানি পড়েছে? দেখতে পাচ্ছ না সব কটা মেশিন খালি আছে। না না, এমনি বলছিলাম। বলছি কোনটায় বসবো? যেটা তোমার পছন্দ হবে সেইটা থেকেই বসো। এই দাঁড়াও, আবার কি হলো কাকু? পরিচয়পত্র এনেছো? হ্যাঁ এনেছি এনেছি। দাও, এক কপি জেরক্স করে রাখতে হবে। বলছি হয়ে যাওয়ার পরে দিলে হবে না? হবে না মানে? দৌড়বে। যাও গিয়ে বসো। হ্যাঁ। শ্রেয়া, কাল রাতে তুমি বোর্ডের ঠিকানায় মেলগুলো করে দিয়েছিলে তো? হ্যাঁ স্যার, গতকাল আমি বোর্ডকে মোট 3টে মেল করেছি। ফাইলগুলো মনে করে অ্যাটাচ করেছিলে নিশ্চয়ই? হ্যাঁ স্যার, আমি মনে করে 5টা ফাইলই অ্যাটাচ করে মেলের সাথে পাঠিয়ে দিয়েছি। এখনো কোনো রিপ্লাই আসেনি নিশ্চয়ই? না স্যার, এখনো কোনো রিপ্লাই আসেনি। জানি তো, ওদের ওই 18 মাসে বছর। দেখো কবে রিপ্লাই দেয়। এক্সকিউজ মি স্যার, নতুন একটা মেল এসেছে। দেখো দেখো বোর্ড থেকে কি রিপ্লাই দিল দেখো। হ্যাঁ স্যার। হোয়াট? কি হলো? বোর্ডের উত্তরে এমন কি লিখেছে যে তুমি একবার আঁতকে উঠলে? না স্যার, এটা বোর্ডের মেল নয়। তাহলে কার মেল? সেটাই তো বুঝতে পারছি না। কি black_cobra@mail.ru আইডি থেকে এসেছে। সেটা আবার কার ইমেল আইডি? জানি না স্যার। স্যার বলো। বলছি আমাকে না একটু বাড়িতে যেতে হবে এক্ষুনি। কেন? এনিথিং রং? সেটা বাড়িতে গেলেই বুঝতে পারবো। ঠিক আছে, এসো। আসছি স্যার। মা, ও মা, 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 আসছি আসছি। কি রে, কি হয়েছে? আরে বাবা, এতবার করে বেল বাজাচ্ছি, কখন থেকে গলা ফাটিয়ে ডাকছি, দরজাটা খুলছিলে না কেন? আরে আমি তো ভেতরে ছিলাম, মানে বাথরুমে। ঠিক বেছে বেছে এই সময় তোমাকে বাথরুমে যেতে হলো? অযথা মাথা গরম করিস না মা, বেগ পেলে কি করব বলতো। ঠিক আছে। তা তুই হঠাৎ এই সময় স্কুল থেকে চলে এলি? আগে বলো তুমি কেমন আছো? ঠিকই তো আছি। তোমার কিছু হয়নি তো? কি হবে আবার, যত সব বোকা বোকা কথা। না আসলে আমি একটু আগে প্রিন্সিপাল স্যারের ঘরে বসে স্যারের সাথে একটা মিটিং করছিলাম, তো ঠিক সেই সময়। এক্সকিউজ মি স্যার, নতুন একটা মেল এসেছে। দেখো দেখো বোর্ড থেকে কি রিপ্লাই দিল দেখো। হ্যাঁ স্যার। হোয়াট? মা কেমন আছে? হ্যাঁ, ইমেলে তো সেরকমটাই লিখেছে। কিন্তু কার মা? এইবার তুমি বোকা বোকা কথা বলছো মা। ইমেলটা যখন আমার কাছে এসেছে তাহলে আমারই মা হবে, মানে তোমার কথা বলছে। হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু ওই অদ্ভুত ইমেল অ্যাড্রেসটা কার সেটা তো আমি বুঝতে পারছি না। তোর কোনো কাছের বন্ধু বান্ধব হবে হয়তো। না 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 না, আমার কাছের বন্ধু বান্ধবরা আমাকে ইমেল করে না, দরকার পড়লে হয় ফোন করে আর না হলে মেসেজ করে। তাই আমি ঠিক যাকগে বাদ দে, তোকে হয়তো কেউ ভুল করে পাঠিয়ে ফেলেছে। তা হ্যাঁ রে, তুই কি আবার স্কুলে যাবি? হ্যাঁ, স্কুলে তো যেতেই হবে। এই ইমেলের চক্করে পড়ে আমি একটা ইম্পর্টেন্ট ক্লাস নিতে পারিনি জানো, আর টিফিনের পর 2টো ইম্পর্টেন্ট ক্লাস আছে। তাই আমি এখন আসি মা, আর তুমি কিন্তু মনে করে লাঞ্চের পরে ওষুধগুলো খেয়ে নিও, কেমন? আসি, হ্যাঁ, টাটা টাটা। মা, কি রে? জিমি কোথায়? হ্যাঁ তাই তো, জিমি কোথায়? আমি বাড়ি ফিরলেই ও তো যেখানেই থাকুক আমার কাছে ছুটে চলে আসে, পায়ের কাছে এসে গড়াগড়ি খায়, জড়িয়ে ধরে আদর করে। কিন্তু আজকে আমি বাড়ি এলাম, কই ও তো আমার কাছে এলো না ছুটে। হ্যাঁ তাই তো। ও তো ডাকাডাকিও করছে না। হ্যাঁ ডাকছেও তো না রে। মা, জিমি বাইরে বেরিয়ে যায়নি তো? বাইরে?
হ্যাঁ মানে বড় রাস্তায় চলে যায়নি তো? বড় রাস্তায় কি করে যাবে? দরজাটা তো বন্ধই ছিল। পিছনের দরজা দিয়ে? ওটা তো দিনের বেলা খোলাই থাকে। তাহলে কি জিমি পিছনের বাগানে আছে? তাই হবে হয়তো। কিন্তু পিছনের বাগানে থাকলেও ও তো আমি আসলেই তড়িঘড়ি করে চলে আসে আমার কাছে ছুটে। আজকে কেন এলো না? তাহলে কি মা তুমি আমার সাথে একবার এসো তো। কোথায়? তুমি এসো না, তাড়াতাড়ি এসো। জিমি, 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 জিমি বেটা কোথায় গেল বলো তো মা? জিমি, জিমি, এই জিমি, জিমি, জিমি। প্রথমে হুমকির চিঠি, তারপর একটা রহস্যময় ইমেল আইডি থেকে রহস্যময় ইমেল, আর তারপর বাড়ির পোষা কুকুর জিমিকে হত্যা করে বাগানের গাছে ঝুলিয়ে দেওয়া। মাত্র কয়েকদিনের ব্যবধানে মালদার শিক্ষিকা শ্রেয়া মজুমদারের জীবনে ঘটেছিল এইসব অদ্ভুত ভয়াবহ ঘটনা। আর তারপর স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এই তো সেদিন আপনারা আপনাদের বাড়ির পোষা কুকুর জিমির কথা আমাদের বললেন, আর আজই তার রক্তাক্ত দেহ আপনাদের বাড়ির বাগানের গাছের ডাল থেকে ঝুলে থাকা অবস্থা দেখা গেল। জিমি আমাদের পোষা কুকুর ছিল ঠিকই, কিন্তু ওকে আমরা নিজের সন্তানের মতো ট্রিট করতাম। জানেন স্যার, 2 বছর আগে ওকে যখন এনেছিলাম ও তখন এইটুকু ছিল, 1 মাসের ফুটফুটে একটা ছোট্ট ছানা। তারপর থেকে কোলে পিঠে করে নিজের হাতে বড় করেছিলাম স্যার। ও আমার ভীষণ নেওয়াটা ছিল। আমি যখন বাড়িতে থাকতাম ও সব সময় আমার সাথে একেবারে এটুলির মতো নেটে থাকতো, আর আমি যখন বাড়ি ফিরতাম ও যেখানেই থাকুক না কেন ছুটে আমার কাছে চলে আসতো, আমাকে ধরে ধরে দাঁড়িয়ে আমার সারা মুখ চেটে দিত, পায়ের কাছে শুয়ে গড়াগড়ি খেত। যতই ওর জন্য আলাদা করে বিছানা করে দিই না কেন, রোজ রাতে খাটে ওঠে মা দিদির মাঝখানে না শুলে ও কিছুতেই ঘুমোতে চাইতো না। আর এইরকম একটা আদরে অবলা প্রাণীকে ওরা এইভাবে নৃশংসভাবে মেরে গাছে ঝুলিয়ে দিল। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো। হ্যাঁ বলুন। আপনারা এই যে আপনাদের জিমিকে এতদিন ধরে পুষছিলেন, এই জিমিকে নিয়ে আপনাদের পাড়ার কারোর কোনো অবজেকশন বা আপত্তি এরকম ছিল? কই না তো। আপনি শিওর? হ্যাঁ হ্যাঁ আমি শিওর। আর ওকে তো গোটা পাড়ার লোক ভালোবাসতো। আর শুনলে অবাক হবেন স্যার, পাড়ায় যখনই কারো বাড়িতে মাংস রান্না হতো তখনই আলাদা করে বাটি করে জিমির জন্য ওরা দিয়ে যেত। ও যেহেতু তেল মশলা খেত না, আমরা ওই মাংস ওকে ধুয়ে খেতে দিতাম স্যার। অদ্ভুত। অদ্ভুত তো বটেই। পূজা, ওনারা বলছেন ওদের পোষা কুকুর জিমিকে নিয়ে পাড়ার কারোর কোনো সমস্যাই ছিল না, অথচ কেউ বা কারা নিঃশব্দে এসে কুকুরটাকে মেরে দিয়ে গেল। আজ একটা অদ্ভুত ব্যাপার ঘটে স্যার। কি অদ্ভুত ব্যাপার? আজ সকালে যখন স্কুলে আমি প্রিন্সিপাল স্যারের ঘরে বসে ওনার সাথে একটা মিটিং করছিলাম, ঠিক তখনই একটা ইমেল আসে। কি ইমেল? তাতে লেখা ছিল মা কেমন আছেন। মা কেমন আছেন? তারপর আমি মেলটা পেয়ে ভয় পেয়ে যাই। আর সেই দিন রাতেই যেহেতু পাথরে মোড়ানো হুমকি চিঠিটা পাওয়া গিয়েছিল, আর আপনারাও বলেছিলেন যে আগামী কয়েকদিন চোখ কান খোলা রাখতে, তাই আমি মেলটা পাওয়ার সাথে সাথেই বাড়িতে ছুটে যাই। তারপর বাড়িতে গিয়ে দেখি মা ঠিকই আছে, কিন্তু আমাদের জিমিটাই আচ্ছা, ইমেলটা কোন আইডি থেকে এসেছে? একটা অদ্ভুত আইডি থেকে এসেছিল। আচ্ছা, আইডিটা আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে তো, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। এই নিন ম্যাডাম দেখুন। black_cobra@mail.ru। সত্যি অদ্ভুত একটা আইডি। আচ্ছা, এই আইডিটা কার হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে কারণ নয়, সেটা আমি আপনাকে হলফ করে বলতে পারি। ঠিক আছে, আপাতত আপনার বাড়ি যান আর থানায় ল্যাপটপটা এসে দিয়ে যাবেন। তারপর আমরা তদন্ত করে দেখব কে বা কারা ওই অদ্ভুত আইডি থেকে আপনাকে মেলটা করেছে। ঠিক আছে স্যার, আসছি। আসুন। পূজা,
প্রথমে পাথর জড়িয়ে হুমকির চিঠি ছুঁড়ে দেওয়া, তারপর একটা অদ্ভুত ইমেল আইডি থেকে মেল করে বলা মা কেমন আছেন, আর তারপর বাড়ির পোষ্য জিমিকে নৃশংসভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া। এই পুরো ব্যাপারটা কিন্তু একদমই কাকতালীয় নয়। স্যার এই তিনটে ঘটনার সঙ্গে কোনো না কোনো লিঙ্ক তো আছেই। এগুলো একেবারেই কাকতালীয় নয় স্যার। লিঙ্ক তো অবশ্যই আছে। লিঙ্ক না থাকলে একটা নির্দিষ্ট ফ্যামিলির উপরে কেন এরকম একের পর এক ঘটনা ঘটবে? কিন্তু স্যার আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কুকুরটার কি দোষ ছিল? পূজা, কুকুরটা হয়তো মেন টার্গেট নয়। তার মানে মেন টার্গেট অন্য কেউ, আর ঠিক সে কারণেই কুকুরটাকে এভাবে নৃশংসভাবে খুন করা হলো। এক্স্যাক্টলি। আর কেউ বা কারা ওই একটার পর এক ধাপ ক্রস করে মেন টার্গেটের দিকেই এগোচ্ছে। কিন্তু কে ওদের মেন টার্গেট স্যার? সেটা খুঁজে বার করার জন্য তো তোমাকে ওই ল্যাপটপ ঘেটে তদন্ত করতেই হবে। বুঝে গেছি স্যার। আর দেখো পূজা, কুকুর বলে যে তার কোনো প্রাণের মূল্য নেই এরকমটা তো নয়। সে তো বটেই স্যার। আর আগামীতে যাতে মজুমদার ফ্যামিলির কারুর কোনো প্রাণহানি না ঘটে, তার জন্য আমাদের খুঁজে বার করতে হবে কে বা কারা এই জঘন্য কাজটা ঘটিয়েছে। অবশেষে যে আইডি থেকে শ্রেয়া মজুমদারের কাছে মেলটা গিয়েছিল সেই আইডিটা ট্র্যাক করা সম্ভব হলো। হ্যাঁ স্যার, আমাদের সাইবার টিমের প্রত্যেকে এই কদিন অক্লান্ত পরিশ্রম করে ওই আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করে ফেলেছে। বেশ, তো আইপি অ্যাড্রেসটা থেকে কি জানা গেল পূজা? স্যার ওটা একটা সাইবার ক্যাফের কম্পিউটার। সাইবার ক্যাফে? হ্যাঁ স্যার, আমাদের দেশে ইন্টারনেট আসার পর অলিতে গলিতে যেরকম সাইবার ক্যাফে গজিয়ে উঠেছিল, ঠিক সেরকমই একটা সাইবার ক্যাফে থেকে মেলটা করা হয়েছে। কিন্তু পূজা, এখন তো স্মার্টফোনের যুগ, রিচার্জ করে নেটেই সবকিছু সম্ভব, তারপরেও এখনো সাইবার ক্যাফেগুলো টিকে আছে। স্যার কয়েকটা এখনো রয়ে গেছে। তার সব থেকে বড় প্রমাণ হলো সিয়ার ল্যাপটপে সাইবার ক্যাফের কম্পিউটার থেকে পাঠানো ওই ইমেলটা। আই সি। তো ক্যাফেটা কোথায়? বাদ রোডে, ওই রামকৃষ্ণ মিশনের খুব কাছে। বুঝলাম। কি যেন একটা অদ্ভুত ইমেল আইডি থেকে শ্রেয়া ম্যাডামের কাছে মেল গিয়েছিল। black_cobra@mail.ru। বাহ, চমৎকার নাম তো, ব্ল্যাক কোবরা। তাহলে পূজা, এবার আমাদের খুঁজে বার করতে হবে যে ব্ল্যাক কোবরাটা কে, আর ওই ব্ল্যাক কোবরার বীজদাঁত কি করে ভেঙে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। নমস্কার। নমস্কার ম্যাডাম। আপনারা? আমি তো কিছু করিনি। দাঁড়ান দাঁড়ান, দরকার পড়েছে বলে এখানে এসেছি, নইলে এমনি এমনি কি আমরা কোথাও যাই? কি দরকার বলুন? আপনার নাম? সমীর মিশ্র। এই ম্যাজিকম সাইবার ক্যাফেটার মালিক কি আপনি? আগে হ্যাঁ, এই ক্যাফের মালিক আমি, এটাই আমি চালাই। কত বছর ধরে চালাচ্ছেন দোকানটা? ম্যাডাম প্রায় 24 বছর। এই দোকানের কাগজপত্র সব ঠিক আছে? সব আপ টু ডেট আছে ম্যাডাম। আচ্ছা, আপনার এই সাইবার ক্যাফেতে যারা নেট সার্ফ করতে আসে তাদের পরিচয়পত্র জমা রাখেন? এটা তো ম্যান্ডেটরি ব্যাপার, না রাখলে তো আমারই বিপদ হবে। বাবা, নিজের বিপদ আপদ সম্পর্কে আপনি তো বেশ সচেতন দেখছি। এনিওয়ে, আর যদি আপনার বিপদ বাড়াতে না চান তাহলে একটা ইনফরমেশন দিন তো। কি ইনফরমেশন চান ম্যাডাম? গত 4 তারিখ সকাল 11:32 নাগাদ আপনার এই ক্যাফেতে কেউ এসেছিল নেট সার্ফ করতে? গত 4 তারিখ হ্যাঁ। সকাল 11:32। একটা ছেলে এসেছিল অল্প বয়সী। আপনি কি করে এতটা শিওর হচ্ছেন যে ওই দিন ওই সময়ে একটা অল্প বয়সী ছেলে আপনার সাইবার ক্যাফেতে নেট সার্ফ করেছিল? ম্যাডাম
মোবাইলে নেট এসে যাওয়ার পরে সেরকম লোকজন আর ক্যাফেতে আসে না। এই গুটি কত লোক আসে, তাই জন্যে তাদের চেহারা মনে থেকে যায়। কিরকম ছিল সেই ছেলেটার চেহারাটা? রোগা পটকা, ফর্সা, আর মাথায় বড় বড় চুল ছিল। বয়স? ওই আনুমানিক 17-18 হবে ম্যাডাম। আচ্ছা, ওই ছেলেটার পরিচয়পত্রের কপিটা রেখেছেন তো জমা? আগে হ্যাঁ। কই দেখি দিন। 1 মিনিট দাঁড়ান, আমি নিয়ে আসছি। কি হলো, এতক্ষণ লাগছে কেন? হ্যাঁ ম্যাডাম, খুঁজছি, দাঁড়ান। তাড়াতাড়ি করুন। ম্যাডাম এই নিন। অভিক, অভিক ঝা। দরকার পড়লে আবার আসবো। ঠিক আছে ম্যাডাম। শ্রেয়া, তোর ফোন বাজছে। হ্যাঁ দাও মা, কাপটা একটু নিয়ে যাও। হ্যালো, শ্রেয়া মজুমদার? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি ইংলিশ বাজার থানার এসআই বলছি। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, আপনি অভিক বলে কাউকে চেনেন? অভিক? হ্যাঁ, অভিক, অভিক ঝা। না তো, ওই নামে তো কাউকে চিনি না। একটু ভালো করে ভেবে বলুন তো, যদি মনে পড়ে যায়। না 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 না, আমি অভিক ঝা নামে সত্যি কাউকে চিনি না। ওই 17-18 বছর বয়স হবে, মাথায় বড় চুল, ফর্সা, রোগা পটকা চেহারা। না ম্যাডাম, আমি এরকম চেহারার সত্যি কাউকে চিনি না। আচ্ছা, হয়তো আপনার ছাত্রদের মধ্যে কেউ? না ম্যাডাম, এই নামে আর এরকম চেহারার কোনো স্টুডেন্ট নেই আমার। আই সি। কি ব্যাপার বলুন তো ম্যাডাম, ফোন করে হঠাৎ এসব জিজ্ঞাসা করছেন? আসলে আপনার কাছে সেদিন যে অদ্ভুত মেল আইডিটা থেকে ইমেলটা এসেছিল, সেটা পাঠানো হয়েছিল বাদ রোডের একটা সাইবার ক্যাফে থেকে। সেই ক্যাফেটার নাম ম্যাজিক কম্পো। তারপর? আমি কাল নিজে ওই ক্যাফেতে গিয়েছিলাম। ক্যাফের মালিকের বর্ণনা অনুযায়ী সেদিন ওই রকম চেহারার একটা ছেলে ক্যাফেতে নেট সার্ভ করতে এসেছিল, কিন্তু কিন্তু কি? সেদিন ছেলেটা যে পরিচয়পত্র ক্যাফেতে জমা দিয়েছিল, সেই কপির ছবির সঙ্গে ক্যাফের মালিকের ডেসক্রিপশন অনুযায়ী চেহারাটা মিলছে না। সে কি? আর ওই পরিচয়পত্রের কপিতে নাম রয়েছে অভিক ঝা। তাই আমাদের সন্দেহ ওই পরিচয়পত্রটা ভুয়ো, মানে জাল। ও মাই গড! আমরা ভেবেছিলাম ছবিটা বদলে দিলেও নামটা হয়তো বদলানো হয়নি, আর ঠিক সেই কারণেই আপনাকে ফোন করে ভেরিফাইটা করলাম। এনিওয়ে, আপনি চিন্তা করবেন না, খুব শিগগিরই আমরা জিমির খুনিকে ধরে ফেলব। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। এই শ্রেয়া, এনে তোর লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি, মনে করে ব্যাগে ভরে নে। তুমি একটু ভরে দাও না মা। কেন রে, তুই নিজে ভরে নিতে পারবি না? এত বড় দামড়া মেয়ে হয়েছিস, এখনো সব কাজ আমাকেই করে দিতে হবে? তুমি ঝগড়া করো না তো ঝগড়া করো না, প্রত্যেকদিন ঠিক স্কুলে যাওয়ার আগে তুমি খিটখিট করে আমার মাথাটা নষ্ট করে দাও, জানো তো? ঝগড়া আমি করি না, তুই করিস। শুরুটা তুমিই করো, তারপর আমাকে তাতিয়ে দিয়ে টুক করে রান্নাঘরে পালিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে নিজের টিফিন নিজেই বানিয়ে নিবি, আমি আর তোর কোনো ব্যাপারে থাকবো না। থাকতে হবে না আমার কোনো ব্যাপারে, আজ থেকে আমি একাই বাঁচবো, তোমাকে আমার একটুও দরকার পড়বে না। রোজ রোজ স্কুলে যাওয়ার আগে একই ঝামেলা, অশান্তি, ভালো লাগে না। আসছি, সাবধানে থেকো। সাবধানে থেকো, আমাকে নাকি ওনার দরকার পড়বে না, দেখবো কেমন দরকার পড়ে না। দাদা যাবেন? আরে ওটা কবি না? স্কুল টাইমে স্কুলে না গিয়ে কোথায় যাচ্ছ? এই কবি, দাঁড়া, এই কোথায় আছিস তুই? আরে কি ব্যাপার, আমাকে দেখে ওভাবে পালিয়ে গেল কেন? আশ্চর্য। চলুন দাদা।
বসো বসো। দাদা পিরোজপুর চলুন, আর্জেন্ট আছে, তাড়াতাড়ি চলুন দাদা। মা, মা, কি ব্যাপার, দরজাটা খোলা? মা, 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 রান্নাঘরেও তো নেই, কোথায় গেল মা? ও মা, মা, ও মা, ও মা, মা কথা বলো মা, ও মা ফিরে এসো মা। ঠিক আছে ঠিক আছে, আর আমি তোর কোনো ব্যাপারে থাকবো না, এবার থেকে নিজের টিফিন নিজেই বানিয়ে নিবি। থাকতে হবে না তোমাকে, আজ থেকে আমি একাই বাঁচবো, তোমাকে আমার একটু দরকার পড়বে না। আমার তোমাকে দরকার মা, তুমি কথা বলো। ও মা, তোমাকে আমার দরকার, তুমি শুনতে পাচ্ছ না মা? মা গো। প্রথমে বাড়ির পোষা কুকুর জিমি, আর তারপর মা। খুব তাড়াতাড়ি মালদার শিক্ষিকা শ্রেয়া মজুমদারের জীবন থেকে হারিয়ে গিয়েছিল তার দুই প্রিয়জন, আর এই দুজনকে কেউ বা কারা নৃশংসভাবে খুন করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শ্রেয়ার জীবনে কেন এরকমটা ঘটলো, আর এই ঘটনার পেছনে কে বা কারা দায়ী? জানতে হলে দেখুন ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্বের পরবর্তী অংশ। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। কুকুরটাকে নৃশংসভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে দেবার পর আমার ইনস্টিংক্ট অভিজ্ঞতা বলছিল এখানেই শেষ নয়, আরও কিছু ঘটবে, আর সেটা ছোটখাটো বা মামুলি নয়, খুব বড় কিছু একটা। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এটা কিন্তু একটা অ্যাসফিক্সিয়াল ডেথ, যেখানে খুনের কারণ সাফোকেশন, অর্থাৎ মধুদেবীর মৃত্যুটা কিন্তু প্লাস্টিকের প্যাকেট দিয়ে শ্বাসরোধ করার কারণেই হয়েছে। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্টে খুনের সময় কি উল্লেখ করেছে? দুপুর 12:15 থেকে 12:15 মধ্যে। দুপুর 12:15 থেকে 12:15 মধ্যে। আচ্ছা শ্রেয়া ম্যাডাম, তখন তো আপনি স্কুলে ছিলেন। হ্যাঁ, তা স্কুল থেকে হঠাৎ বাড়িতে এলেন কেন? একটা মেসেজ পেয়ে। মেসেজ? কি মেসেজ? এই যে দেখুন। ও মাই গড, পূজা কি অদ্ভুত! দেখো, ওই মেলের পরে মেসেজেও সেই একই কথা, মা ভালো আছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, সেদিন আপনার ইমেলে ঠিক একই মেসেজ এসেছিল না? আর ঠিক তারপরেই আপনার বাড়ির পোষা কুকুরকে ঝুলন্ত অবস্থায় বাগানে পাওয়া যায়। আর কালকে সেই একই বার্তা পাওয়ার পর আপনার মায়ের বডিটা পাওয়া গেল। না, আই এম ড্যাম শিওর যে এটা কোনো কাকতালীয় ঘটনাই নয়। এর পেছনে ঠান্ডা মাথার কড়া ষড়যন্ত্র রয়েছে, আর রয়েছে নিখুঁত প্ল্যান। আচ্ছা, একটা কথা বলুন তো, কি? সেদিন আমি আপনার মাকে বলেছিলাম একটু চোখ কান খোলা রাখতে। হ্যাঁ বলেছিলেন। তো এই কদিন আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন? অস্বাভাবিক কিনা জানি না, তবে গতকাল স্কুলে যাওয়ার সময় আমার এক ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল। কি
কি ব্যাপার একটু খুলে বলুন তো। আমার এক স্টুডেন্ট আছে কবি। গতকাল স্কুলে যাওয়ার সময় দেখি যে ও স্কুলের টাইমে স্কুলে না গিয়ে একটা নর্মাল পোশাক পরে সাইকেল নিয়ে যাচ্ছে। তারপর আমি ওকে ডাকতেই ও কিরকম একটা থতমত খেয়ে পালিয়ে গেল সাইকেলের স্পিডটা বাড়িয়ে। আশ্চর্য, হঠাৎ এরকম কেন করলো? কেন করেছিল সেটাই তো বুঝতে পারছি না। এমনও তো হতে পারে যে ওর মনে কোনো পাপ ছিল, আর ঠিক সে কারণেই ও আপনাকে ফেস করতে না পেরে সাইকেলের স্পিড বাড়িয়ে বাড়ি চলে গেছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, এমন নয় তো যে আপনার মায়ের অপমৃত্যু এবং আপনার কুকুরের খুনের সঙ্গে এই কবি বলে ছেলেটার কোনো না কোনো লিঙ্ক রয়েছে, আর ঠিক সেই কারণেই ও আপনাকে দেখে সাইকেলের স্পিড বাড়িয়ে পালিয়ে গেছিল? আমি কবিকে যতদূর চিনি ও এরকম ছেলেই নয়। ও শান্ত, নিরীহ, মেধাবী একটা ছেলে, সারাক্ষণ পড়াশুনো নিয়ে থাকে। তাই ওর পক্ষে আমার মা বা জিমিকে মেরে ফেলাটা সম্ভব নয়। দেখুন মিস মজুমদার, আমাদের পৃথিবীতে কারোর পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়, কিন্তু খুন করার একটা কারণ তো থাকবে। আর সেই কারণটাই আমাদের খুঁজে বার করতে হবে। বাই দ্য ওয়ে, মিস মজুমদার, কবি কোথায় থাকে জানেন? সম্ভবত সর্বমঙ্গলা পল্লীতে। সর্বমঙ্গলা পল্লী? পূজা, বলুন স্যার। মিস মজুমদারের মোবাইলে আননোন নাম্বার থেকে যে মেসেজটা আসছে সেই নাম্বারটা ইমিডিয়েটলি নোট করো। বুঝে গেছি, নাম্বারটা ঠিকুচি গুষ্টি বের করতে হবে তো। এক্স্যাক্টলি। আর আমার জানতে হবে যে ওই নাম্বারটা কার নামে আছে, আর জানা হয়ে গেলে খুনি আমাদের খুব কাছাকাছি এসে যাবে। ও, আরেকটা কাজ করতে হবে কিন্তু। বলুন। এক মিনিট। মিস মজুমদার, কবির ছবি আপনার কাছে আছে? না স্যার, নেই। নেই? তাহলে পূজা, আগামীকাল থানায় মিস মজুমদারকে ডেকে আমাদের আর্টিস্টের সঙ্গে বসাও। তারপর একটা স্কেচ তৈরি করে সেই স্কেচ নিয়ে চলে যাও তুমি বাঁধ রোডের সাইবার ক্যাফেতে। ওকে স্যার। নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনারা আবার? সেদিন বলেছিলাম না, দরকার না পড়লে আমরা সচরাচর আসি না। কি দরকার ম্যাডাম? আমার আপনার সাহায্যের দরকার হলো, তাই চলে এলাম। বলুন, কি সাহায্য চান? দেখুন তো, চিনতে পারছেন কিনা? হ্যাঁ ম্যাডাম, এই ছেলেটাই 4 তারিখে আমার ক্যাফেতে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আইডেন্টিফাই হয়ে গেছে। আমি এখন সোজা সর্বমঙ্গলা পল্লীতে যাচ্ছি। ম্যাডাম, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আমি নির্দোষ, আমাকে কোথায় নিয়েছে? আমি কিছু করিনি। যা বলবি থানায় বলবি। ম্যাডাম, আরে আমি কিছু করিনি ম্যাডাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি নির্দোষ, আমি কিছু করিনি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন না, আমাকে ছেড়ে দিন। আমি নির্দোষ, আমি কিছু করিনি ম্যাডাম। ম্যাডাম, আমাকে ছেড়ে দিন ম্যাডাম। তাহলে কবি, ইংলিশ বাজার থানায় তোমাকে স্বাগত জানাই। কি ভেবেছিলি তোর টিকিও আমরা খুঁজে পাবো না? কিন্তু আইনের হাত যে কতটা লম্বা সেটা একেবারে তুই ভুলে গিয়েছিস। নে, এবার ভালোই ভালোই বলে দে তো, দুটো খুন কেন করলি? আমি কাউকে খুন করিনি। কবি, তুই মাইনর বা নাবালক বলে ভাবিস না তার সুযোগ নিয়ে তুই নিজেকে বাঁচিয়ে ফেলবি। না মেরে আর ধরে নাবালকের পেট থেকে কি করে কথা বের করতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। সত্যি কথা বলছি ম্যাডাম, আমি কাউকে খুন করিনি, আর আমি নির্দোষ। তুই নির্দোষ? তুই যদি নির্দোষ হবি তাহলে ওই বাঁধ রোডের ধারে সাইবার ক্যাফে, কি নাম, ম্যাজিক কম সাইবার ক্যাফে, সেই সাইবার ক্যাফে থেকে তুই শ্রেয়া ম্যাডামকে মা কেমন আছেন বলে মেলটা করেছিলিস কেন? কই, আমি তো শ্রেয়া ম্যাডামকে কোনো রকম ইমেল করিনি। এই, এক চড় মারবো। সাইবার ক্যাফের মালিক নিজে তোর স্কেচটা দেখে না তোকে শনাক্ত করেছে। গত 4 তারিখ তুই ওই সাইবার ক্যাফে থেকেই শ্রেয়া ম্যাডামকে মেলটা করেছিলি। তাছাড়া মা কেমন আছেন এই মেসেজটা শ্রেয়া ম্যাডামের মোবাইলে যে নাম্বারটা থেকে এসেছিল সেই নাম্বারের সিম কার্ডটা যে পরিচয়পত্রের কপি দিয়ে তুই তুলেছিলিস সেই পরিচয়পত্রের কপি তুই এই সাইবার ক্যাফেতে জমা দিয়েছিলিস। অভিক ঝা নামে ভুয়ো নাম এবং জাল ছবি দিয়ে ওই ভুয়ো পরিচয়পত্রটা বানানো হয়েছিল। এরপরেও তুই বলবি যে তুই শ্রেয়া ম্যাডামের মা এবং কুকুরকে খুন করিসনি?
এরপরেও তুই বলবি তুই কিচ্ছু জানিস না, তুই নির্দোষ। আমি সত্যি কথা বলছি, আমি কাউকে খুন করিনি। কিন্তু 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 না করে যা বলার আছে সেটা এখনই বলে ফেল। এটা কিন্তু তোর শেষ সুযোগ। আমি কাউকে খুন না করলেও শ্রেয়া ম্যাডামকে ইমেল আর টেক্সট মেসেজটা আমি করেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমি আমার নিজের ইচ্ছায় করিনি। নিজের ইচ্ছেতে করিসনি মানে? আমাকে ভয় দেখিয়ে, আমাকে ব্ল্যাকমেল করে জোর করে করিয়েছে। ব্ল্যাকমেল করে মানে? গত বছর আমার গার্লফ্রেন্ড টিঙ্কুকে নিয়ে কৃষ্ণকালীতলার একটা সাইবার ক্যাফে গিয়েছিলাম একটা কাজ করতে। কি কাজে? ওকে কম্পিউটার শেখানোর জন্য। তারপর ওই সাইবার ক্যাফে ছোট ছোট কেবিন করা ছিল, আর ওই একটা কেবিনের দরজা বন্ধ করে আমি আর টিঙ্কু চুমু খাচ্ছিলাম। আর কি করে জানি না, অনিকেত দা সেই চুমু খাওয়ার ছবি তুলে নিয়েছিল। আমার মনে হয় অনিকেত দা গোপনে কোথাও ক্যামেরা বসিয়ে রেখেছিল স্যার। এই অনিকেতটা আবার কে? অনিকেত রায় আমাদের স্কুলে পড়তো স্যার। অনিকেত তোকে ওই ছবিগুলো দেখিয়ে কি বলেছিল? বলেছিল, তোকে আমি বেশি কিছু করতে বলবো না কবি, তবে যেটুকু করতে বলবো সেটা আমাকে করে দিতে হবে। কি করতে হবে অনিকেত দা? একটা কাগজে লিখবি, এবার আমার পালা। তারপর সেই কাগজটা একটা পাথরে মুড়িয়ে রাত্রেবেলা শ্রেয়ার বাড়িতে গিয়ে ওর বারান্দার টিউবলাইটে ছুঁড়ে মারবি। আর স্কুলের ব্রোশিওর থেকে আমি শ্রেয়ার ইমেল আইডি জোগাড় করেছি। মন দিয়ে শোন, আমি তোকে একটা জালি পরিচয়পত্র বানিয়ে দেবো। সেটাকে তুই একদিন বাদরোধের একটা সাইবার ক্যাফেতে নিয়ে যাবি। গিয়ে আমার সেই তৈরি করে দেওয়া বিশেষ মেল আইডি থেকে শ্রেয়াকে একটা ইমেল করবি, আর তাতে লিখবি, কি লিখবো? লিখবি মা ভালো আছে। তারপর শ্রেয়াকে একটা মোবাইলে ছোট্ট করে টেক্সট মেসেজ করবি, কিন্তু অবশ্যই সেটা কিন্তু তুই নিজের ফোন থেকে করবি না। তাহলে বাদ রোডে সাইবার ক্যাফেতে তুই যে ভুয়ো পরিচয়পত্রটা নিয়ে যাবি, সেই ভুয়ো পরিচয়পত্র দিয়ে আমি অলরেডি একখানা সিম কার্ড তুলে রেখেছি। সেই সিম কার্ডটা আমি তোর মোবাইলে ঢুকিয়ে দেবো। তারপর তুই শ্রেয়াকে টেক্সটটা করবি, আর তাতেও ঠিক ওই একই কথা লিখবি। কি একই কথা? মা কেমন আছে। কিন্তু অনিকেত দা, যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। শ্রেয়া ম্যাডামের কাছে কোনোদিন আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আর তুমি যদি আমার কাজগুলো না করে দাও, তাহলে তুমি আর তোমার ওই গার্লফ্রেন্ড যাকে তুমি কোচি করে খেয়েছো না, সেই ছবিগুলো না আমি সব ভাইরাল করে দেবো। না না না, তারপর ভেবে দেখ, তুই আর তোর ওই কোচি গার্লফ্রেন্ড গোটা পৃথিবীর সামনে মাথাটা উঁচু করে দাঁড়াতে পারবি তো? না না অনিকেত দা, তুমি প্লিজ এরকম করো না। আমরা দুজন একবারে মরে যাবো অনিকেত দা, প্লিজ তুমি এরকম করো না। সেই জন্যই তো বলছি, তুই আমার কাজগুলো করে দে। মা ভালো আছে তো? তারপর আমি আমার খেলা খেলবো, তাতে তুইও ভালো থাকবি আর শ্রেয়াও। এনে তোর ফোন রেডি, ধর। গুড বয়। আর কালকে সকাল থেকে মেসেজ করা শুরু করে দিবি। মনে আছে তো কি লিখবি? কিচ্ছু মাথায় আসছিল না কি করব। যদি ম্যাডামকে মেসেজ না করি তাহলে অনিকেত দা হুমকি দিয়েছিল এই সমস্ত ছবি সব ভাইরাল করে দেবে। তাই 7-5 না ভেবে ম্যাডামকে মেসেজটা করে দিলাম। অনিকেত দা আমায় যা যা করতে বলেছিল আমি ঠিক তাই করেছিলাম। আমি জানতাম আমি অন্যায় করছি, কিন্তু আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। বলতে গেলে অনিকেত দা নিজের বদলা নেওয়ার জন্য আমায় দাবা খেলা গুটির মতো ব্যবহার করেছিল। কিন্তু অনিকেত কিসের বদলা নিতে চাইছিল? আর শ্রেয়ার সাথে তার কিসের শত্রুতা ছিল?
আসলে অনিকেত দা ছোটবেলা থেকে ভীষণ দুষ্টু ছিল। আস্তে আস্তে যত বড় হচ্ছিল ওর দুষ্টুমির মাত্রা ততই বাড়ছিল। আর ক্লাস 10-এ ওঠার পর ওর দুষ্টুমিগুলো আস্তে আস্তে শয়তানিতে পরিণত হয়েছিল স্যার। বলে যা, থামলে কিন্তু চলবে না। ম্যাডাম, ছোটবেলা থেকে রেগুলার অনিকেত দার গার্জেন কল হতো। আর তারপরে যখন ক্লাস 12-এ উঠলো তখন ওর দুষ্টুমিগুলো আস্তে আস্তে খুব খারাপ পর্যায়ে চলে গেছিল। ছি অনিকেত, ছি। এতদিন তুমি এই স্কুলের এটা ভাঙতে সেটা ভাঙতে, একে মারতে ওকে ধরতে, আর আজকে তুমি এই স্কুলেরই একজন ছাত্রীর গায়ে নোংরাভাবে হাত দিলে। ছি। আমি কিছু করিনি স্যার। একদম মিথ্যে কথা বলবেন অনিকেত। তাহলে কি রুমি মিথ্যে কথা বলছে? স্যার স্যার আমি সত্যি কথাই বলছি। অনিকেত আজকে আমাকে টিফিন বেলায় ছাদে নিয়ে গিয়ে আমার মুখে। প্লিজ। ছি অনিকেত, ছি। আমি ভাবতেও পারছি না। এই স্কুলের একটা সুনাম আছে, একটা রেপুটেশন আছে, আর তুমি এই স্কুলের স্টুডেন্ট হয়ে একজন ছাত্রীর গায়ে। ছি। স্যার আপনি আমাকে একবার সুযোগ দিচ্ছেন, শেষবারের মতো একটা সুযোগ দিন প্লিজ স্যার। লাস্ট একবার একটা চান্স দিন স্যার। আমি আর কখনো কোনোদিন এরকম কাজ করবো না স্যার। স্যার প্লিজ স্যার। স্যার স্যার আপনি ওর কুমিরের কান্নায় ভুলবেন না। ওকে যদি আবার সুযোগ দেওয়া হয় ও আবার আমাদের ছাত্রীদের সাথে নোংরামো করবে। স্যার স্যার ওর মাকে খবর দিন। প্লিজ স্যার, প্লিজ আমার ছেলেকে চাইলে আপনি 6 মাসের জন্য সাসপেন্ড করে দিন। চাইলে সমস্ত ছাত্রছাত্রী টিচারের সামনে ওকে চাবুক পেটা করুন, কিন্তু এত বড় শাস্তি দেবেন না প্লিজ। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি এই 3 বাড়িতে রান্নার কাজ করে এই ছেলেকে অতি কষ্টে বড় করছি, এই স্কুলে পড়াচ্ছি। আপনি যদি ওকে তাড়িয়ে দেন তাহলে আমার ছেলের ভবিষ্যৎ একদম অন্ধকারই হয়ে যাবে। স্যার স্যার আপনি এই চোখের জলের ফাঁদে একদম পা দেবেন না। অনিকেত যা করেছে সেটার ক্ষমা হয় না। তাই ওর এই ভুলের একমাত্র শাস্তি হচ্ছে এই স্কুল থেকে চিরদিনের মতন তাড়িয়ে দেওয়া, রাস্ট্রিগেশন। আমি জানতাম অনিকেত দার মা কিছুতেই এটা মেনে নিতে পারবে না। কাকিমা কিছুতেই এই আঘাত সহ্য করতে পারবে না। তারপর আমি হঠাৎ খবর পাই সব কিছু হয়েছে ওই শ্রেয়া ম্যাডামের জন্য। যেইভাবে ও আমাকে মাতৃহারা করলো, ঠিক একইভাবেও যদি আমি ওকে মাতৃহারা না করেছি তাহলে আমার নাম অনিকেত রায় নয়। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ স্যার, অনিকেত দা নিজের মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য প্রথমে ওই ম্যামের কুকুরটা আর তারপরে ম্যামের মাকে খুন করে। আর কপাল দোষে আমি ফেসে গেছি। অনিকেতের বাড়ি কোথায়? ওই তো 1 নম্বর কলোনি। কিন্তু ম্যাডাম এখন ওকে বাড়িতে পাবেন না। তাহলে এখন কোথায় পাওয়া যাবে অনিকেতকে? স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার আগে ও ঠেক ছিল আমাদের স্কুলের ছাদ। তারপর আমার যা ধারণা ও এখনও রাস্ট্রিকেট হওয়ার পরেও প্রতিদিন সন্ধেবেলা ওই স্কুলের ছাদে। জিনিসপত্র তো সব তৈরি করে ফেলেছিস, এবার আগুনটা আমরা জ্বালাবো আর তাতে সব ধোঁয়া কেটে যাবে। চল, তোর খেলা শেষ অনিকেত, এবার আমাদের পালা। চল। গুরু দক্ষিণা
গুরুর প্রতি কোনো কিছু অর্পণ বা নিবেদনের মাধ্যমে গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং তার অবদানের স্বীকৃতি প্রদান করা। কিন্তু অনিকেত তার শিক্ষিকা শ্রেয়া মজুমদারের পোষা কুকুর জিমি এবং তার মাকে নৃশংসভাবে হত্যা করে যেটা করেছে, সেটা গুরুদক্ষিণার মতো একটা পবিত্র শব্দকে কলঙ্কিত বা কালিমালিপ্ত করেছে। কিন্তু পৃথিবীর সব ছাত্রছাত্রী অনিকেতের মতো নয়। তারা খুব ভালো করে জানে যে তাদের শিক্ষক শিক্ষিকাকে কতটা শ্রদ্ধা করা উচিত, সম্মান জানানো উচিত। এর ব্যতিক্রম যারা হবে তারা অনিকেতের মতোই ঘাড়ের কাছে নিঃশ্বাস পেতে থাকা অপরাধী হয়ে উঠবে। তাই আপনাদের বলছি, আপনারা আপনাদের সন্তানকে বোঝান, শেখান তাদের শিক্ষক শিক্ষিকাদের অবদান সম্মান তাদের কাছে কতটুকু। আর আপনাদেরকে এটাও বলছি যে নিজেদের সন্তানকে অনিকেত হওয়া আটকাতে আজ থেকে সাবধান হন। সাবধান হোক বাংলা।